আমার পড়া ত্রয়োদশতম গল্প মন্ত্রসপ্তকের এখন চলছে দ্বিতীয় পর্ব। দেরি না করে শুরু করছি। একজন মৃত মানুষকে ভুলে যেতে আমাদের কতদিন লাগে? তীব্র শোক কাটতে লাগে 2 দিন। তীব্র শোকের পরের অংশ ভোতা। শোক কাটতে 10 দিনের মতো লাগে। কোনো রকমে 15 দিন কাটিয়ে দিতে পারলে পুরোপুরি নিশ্চিন্ত। তখন আর মৃত মানুষদের কথা মনেই থাকে না। মানুষ অতি উন্নত প্রাণী বলেই শোক 15 দিনের মতো ধরে রাখে। নিম্ন শ্রেণীর প্রাণীরা 24 ঘন্টার বেশি ধরে রাখতে পারে না। আমাদের কাজের মেয়েটি একবার ঝাড়ু দিয়ে পিটিয়ে বিড়ালের 3টা বাচ্চা মেরে ফেলল। মা বিড়ালটা পাগলের মতো হয়ে গেল। নালিশ জানাবার ভঙ্গিতে এক একজনের পায়ের কাছে গিয়ে পড়ছে, ছটফট করছে। মা বিড়ালের দুঃখ দেখে আমরা সবাই অভিভূত হয়ে পড়লাম। কাজের মেয়েটাকে তার নৃশংসতার জন্য মাসে পুরো বেতন দিয়ে বরখাস্ত করা হলো। সে হাসি মুখে তার টিনের সুটকেস নিয়ে মিরপুর চলে গেল। 24 ঘন্টা পর দেখা গেল মা বিড়াল তার সন্তান সুখ ভুলে দিব্যি খাওয়া দাওয়া করছে। বিকেলে রোদে শুয়ে আরামে হাই তুলছে। এদিকে মতির মার অভাবে সংসার হয়েছে অচল। ঢাকা শহরে কাজ করতে পারে এরকম কাজের মেয়ে বাঘের চোখের মতোই দুর্লভ। কাজেই পরদিন সকালে আমি নিজেই মতির মাকে আরো 20 টাকা বেশি বেতনে কবুল করে নিয়ে এলাম। 3টি শিশু হত্যার জন্য মতির মার 20 টাকা বেতন বেড়ে গেল। মাস চারেকের মধ্যে মা বিড়ালটা বাচ্চা দিল। নিজের ক্ষমতা জাহির করবার জন্যই মতির মা ওই বাচ্চা কটিকেও আগের ভঙ্গিতে ঝাড়ু দিয়ে পিটিয়ে মারল। আমরা এবার তাকে আর কিছু বললাম না। আর আশ্চর্য, মা বিড়ালটাও আগের মতো হইচই দৌড়ঝাঁপ করলো না। সে হয়তো ইতিমধ্যেই কন্ডিশনড হয়ে গিয়েছে। ধরেই নিয়েছে এক একবার বাচ্চা হবে আর মতির মা ঝাড়ু দিয়ে সেগুলোকে পিটিয়ে মারবে। পৃথিবীতে নিষ্ঠুরতা সে গ্রহণ করেছে শান্ত ভঙ্গিতে। আমরা মানুষরাও কি তাই করি না? মেজো খালার উত্তর শাহজাহানপুরের বাসায় পা দিয়ে এ জাতীয় ফিলোসফিক কিছু চিন্তা মাথায় এলো। এ বাড়িটির সঙ্গে আমার মেজো খালুর অনেক দুঃখ, কষ্ট এবং স্বপ্ন জড়িয়ে আছে। এ বাড়িটির প্রতিটি ইটে তার মমতা মাখা। অথচ বেচারা এই বাড়িতে উঠবার 2 দিন আগে মরে গেলেন। প্রকৃতির কি ভয়াবহ নিষ্ঠুরতা! অথচ ফরিদা খালাকে দেখে মনে হলো প্রকৃতির এই নিষ্ঠুরতাকে তিনি শান্ত ভঙ্গিতেই গ্রহণ করেছেন। হাসি খুশি মুখে বাগানে কি যেন একটা চারা গাছ লাগাচ্ছিলেন। আমি বললাম, আপনাদের নতুন বাড়ি দেখতে এলাম খালা। খালা আনন্দিত স্বরে বললেন, আয় আয়। বাড়ি কোথায় খালা, এ তো দেখি রাজপ্রাসাদ, হুলুস্থুল কারবার। আনন্দে খালার মুখ আরো উজ্জ্বল হলো। তিনি প্রায় কিশোরীদের গলায় বললেন, বাইরে থেকে বড় দেখায়, আসলে অত বড় না, রুমগুলো ছোট ছোট। তাই নাকি? শুধু মাস্টার বেডরুমটা বেশ বড়, অন্যগুলো ছোট। রুম সব মিলে কটা? খালা হড়বড় করে রুমের সংখ্যা, বাথরুমের সংখ্যা, স্টোর রুমের আয়তনের কথা বলতে লাগলেন। আমি এমন ভঙ্গি করলাম যে গভীর আগ্রহে শুনছি। শুনে খুবই আনন্দ পাচ্ছি। নিজের আগ্রহটা বোঝাবার জন্য 2-একটা টুকটাক প্রশ্ন করতে হচ্ছে, মাঝে মাঝে মাথা নাড়তে হচ্ছে। বুঝলি টুকু, স্টোর রুমটাকে অনায়াসে একটা ঘর করা যায়। বড় জানালা আছে, সিলিং ফ্যান লাগাবার ব্যবস্থাও আছে। ভাবছি ওটাকে একটা ঘর করব। কিন্তু আপনার তো একটা স্টোর রুম দরকার। কোনো দরকারই নেই, রান্নাঘরে বিল্ট ইন তাক আছে, রাজ্যের জিনিস সেখানে রাখা যায়। তাহলে তো চমৎকার। ভালো আর্কিটেক্ট দিয়ে বাড়ি করবার এই হচ্ছে সুবিধা। 90,000 টাকা নিয়েছে আর্কিটেক্ট। তখন সবাই বলেছে, এত টাকা দিয়ে আর্কিটেক্ট নেওয়ার দরকার কি? তারা যা করবে তা তো জানাই আছে, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। আমি নিজেও তাই ভেবেছিলাম। এখন দেখলাম আর্কিটেক্টের দরকার আছে। তবে যে বললেন রুমগুলো ছোট ছোট হয়েছে, মডার্ন আর্কিটেক্টের রুম ছোটই হয়। বড় রুম দিয়ে তুই কি করবি বলতো? ফুটবল খেলার জন্য তো আর রুম না। তা তো বটেই। তোর সঙ্গে আমার অনেক কথা আছে। তুই এসেছিস, ভালো হয়েছে। তোদের বাড়ি কি সব উড়ো খবর পাচ্ছি, সত্য মিথ্যা তাও জানি না।
টেলিফোন করে যে খোঁজ নিব সে উপায়ও নেই। টেলিফোন কানেকশন এখনো দেয়নি। সপ্তাহ খানিকের মধ্যেই নাকি দেবে। ওদের বিশ্বাস নেই। শেষ পর্যন্ত টাকাই খাওয়াতে হবে। তুই ভেতরে গিয়ে বস, আমি চারা কটা লাগিয়ে আসছি। রিমি আছে? হ্যাঁ আছে। ওর শরীরটা ভালো না, ডাক্তারকে খবর দিয়েছি। ডাক্তার এখনো আসেনি। একা কদিক সামলাবো বলতো? রিমি হলুদ রঙের একটা চাদর জড়িয়ে দেয়ালে হেলান দিয়ে খাটের উপর বসেছিল। তার কোলের উপর একটা বই। গায়ে চাদর থাকা সত্ত্বেও তার মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে। রিমিকে দেখে একটু মন খারাপ হলো। যে কোনো সুন্দর জিনিসের মধ্যে মন খারাপের একটা উপাদান থাকে। রিমিকে যখনই দেখি তখনই মনে হয় আগেরবার যেরকম দেখেছিলাম তার চেয়ে সে খানিকটা সুন্দর হয়েছে। আজ তার শরীর ভালো না, চোখের নিচে কালি পড়েছে। অথচ কি আশ্চর্য, চোখের এই কালিও তাকে মানিয়ে গিয়েছে। রিমি বয়সে আমার থেকে মাস তিনেকে বড়। তার সঙ্গে আমার সম্পর্কের মধ্যে খানিকটা জটিলতা আছে। অনেকদিন তার সঙ্গে দেখা না হলে সে আমাকে চিঠি লিখবে। সেই সব চিঠিকে সরল বাংলায় প্রেমপত্র বলা ছাড়া উপায় নেই। চিঠি পড়লে মনে হবে আমাকে না দেখার কষ্টে সে মরে গেছে। কিন্তু সে চিঠি পেয়ে ব্যস্ত হয়ে ছুটে এলে সে যেন বিরক্ত হয়। আমি একবার তার আবেগপূর্ণ চিঠির জবাবে কিছু গাঢ় কথা লিখে ফেলেছিলাম। সে দারুণ রাগ করেছিল। টেলিফোন করে বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এইসব তুই কি লিখেছিস? ছি, তুই ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকবি। এসব কি? তুই কি আমার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলতে চাস? রাগে আমার গাটা জ্বলে যাচ্ছে। বলেই সে টেলিফোন খট করে রেখে দিল। কিছুক্ষণ পর আবার টেলিফোন, এবারে গলা আগের চেয়েও চওড়া। টুকু শোন, আমাদের বাড়ি আর আসবি না। তোর মনের মধ্যে পাপ আছে। খবরদার, তুই কিন্তু আর আসবি না। আমি ওই বাড়িতে যাওয়া ছেড়ে দিলাম। 1 মাসের মাথায় রিমির চিঠি এসে উপস্থিত। আবেগে টইটুম্বুর সে চিঠি। আজ যে এ বাড়িতে এসেছি সেও ওই চিঠি পেয়ে। তাও এমন চিঠি যেই পড়বে মাথায় হাত দিয়ে বসবে। রিমি আমাকে দেখে কোল থেকে বই নামিয়ে বলল, তুই দেখি বাগানে মার সঙ্গে অনেকক্ষণ কথা বললি। হ্যাঁ বললাম তো। কি কি কথা হলো শুনি? তেমন কিছু না। যেমনই হোক, কথাগুলো আমি শুনতে চাই। বললাম তো ইম্পর্টেন্ট কোনো কথা হয়নি। বাড়ি নিয়ে কথা হলো, রুমগুলো ছোট ছোট, এসবই। রিমি এক দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, বাবার সম্পর্কে মা কি তোর সঙ্গে কোনো কথা বলেছে? হ্যাঁ কিংবা না বলবি। হয়েছে কোনো কথা? না। বাবা মারা গেলেন 15 দিনও হয়নি। আজ হচ্ছে 14th ডে। অথচ মা বাবার সব স্মৃতি মুছে ফেলেছে। সারাক্ষণ বাড়ি বাড়ি করছে, ঘর সাজাচ্ছে, বাগান করছে। আমি অবাক হয়ে লক্ষ্য করছি। তাকে দেখে যে কেউ বলবে একজন সুখী মহিলা। আরে ওজন পর্যন্ত বেড়েছে। পরশু রাতে বাথরুমে গুনগুন করে গান গাইছিল। কষ্টের একটা ব্যাপার সারাক্ষণ মনে রেখে লাভ নেই। কেউ রাখেও না। তুইও রাখবি না। কিছুদিন পর দেখা যাবে তুইও দুপুরবেলা শিবরামের বই পড়ে খিলখিল করে হাসছিস। টুকু, আমাকে তুই তুই করে বলবি না। তোর মুখে তুই শুনতে খুব খারাপ লাগে। আচ্ছা যাও, বলবো না। বস, দাঁড়িয়েছিস কেন? আমি বসলাম। রিমি তার গায়ের চাদর ফেলে দিয়ে কাছে এগিয়ে এলো। গলার স্বর নিচু করে বলল, আনন্দে মার মাথায় এলোমেলো হয়ে গেছে। আমার তো মনে হয় তোর নিজের মাথায় এলোমেলো। আমার মাথা আগে যা ছিল এখনো তাই আছে, মার তা নেই। বাবার টাকা নিয়ে ছিনিমিনি খেলছে। ছিনিমিনি খেলছে মানে? রকিব সাহেব বলে এক ভদ্রলোককে 2 লাখ টাকা দেওয়া হয়েছে। উনি ওই টাকা দিয়ে ব্যবসা করবেন এবং তার আয় থেকে মাকে মাসে মাসে 7,000 টাকা দেবেন। ওই টাকায় আমাদের সংসার চলবে। ব্যবস্থা তো ভালোই মনে হচ্ছে। তোর মাথা মোটা, এই জন্য তোর কাছে ব্যবসা ভালো বলে মনে হচ্ছে। ওই লোকটা ধুরন্ধর প্রকৃতির। বুঝলি কি করে? আমি বুঝতে পারি।
মানুষের চোখের দিকে তাকালেই সেই মানুষটা কেমন আমি বুঝতে পারি। যেমন ধর, তুই তুই হচ্ছিস বোকা। শুনে ভালো লাগলো। শুনে তোর ভালো লাগছে কারণ তুই বোকাই থাকতে চাস। বোকা থাকার মজা আছে, এটা তুই টের পেয়ে গেছিস। রকিব সাহেব লোকটা কে? বাবার বন্ধু। আগেও আসতো, তখন ড্রয়িং রুমে বসে ভিসিআর দেখতো। এখন সরাসরি মার শোবার ঘরে উকি দেয়। উকি দেয়া আর ঢুকে যাওয়া তো এক না, তাই না? এখন উকি দিচ্ছে, দুদিন পর ঢুকবে। রিমি আবার চাদর দিয়ে শরীর ঢেকে ফেললো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই তো জানিস না, আমরা এখন সমস্ত আত্মীয় স্বজন থেকে আলাদা। মা আমার সব চাচাদের সঙ্গে ঝগড়া করছেন। কারণ কি? মার ধারণা সব চাচাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের টাকা পয়সা হাতানো। মা তা হতে দিতে চান না। তোদের কি অনেক টাকা নাকি? মনে তো হচ্ছে তাই। অবশ্যই আমি ঠিক জানি না। বাবার 3টে ইন্স্যুরেন্স ছিল, সেখান থেকে টাকা এসেছে। ফিক্সড ডিপোজিট ছিল, ডিফেন্স বন্ড ছিল, সাভারে জমিয়ে আছে 2 বিঘা। নিউ এয়ারপোর্টের কাছে 10 কাঠা জমি কেনা হয়েছে। মগবাজারে একটা ফ্ল্যাট কেনা আছে, 4 তলার ফ্ল্যাট। বলিস কি? বাবা অসৎ লোক ছিলেন এটা জানতাম, কিন্তু এতটা অসৎ ছিলেন তা জানতাম না। যতই জমি জমা বিষয় সম্পত্তির খবর পাচ্ছি ততই অবাক হচ্ছি। অসৎ মানুষের ছেলে মেয়েদের জীবন মোটামুটি সুখেরই হয়, তাদের টাকা পয়সার অভাব থাকে না। তোর জীবনটা সুখেই কাটবে। রিমি ক্লান্ত চোখে তাকিয়ে রইল। আমি বললাম, শুয়ে থাক, তোর বোধহয় জ্বর বাড়ছে। রিমি ক্লান্ত গলায় বলল, দিন দিন তোর চেহারা এত খারাপ হচ্ছে কেন? খারাপ হচ্ছে নাকি? কেন? আয়না নিজেকে দেখিস না? তোকে দেখাচ্ছে বাসের কন্ট্রাক্টরদের মতো। আচ্ছা যা, তুই এখন যা। তোর সঙ্গে কথা বলতে এখন আমার ভালো লাগছে না। মেজো খালার বাগানের কাজ শেষ হয়েছে। তিনি ঝর্ণার পানিতে হাত ধুচ্ছেন। আমাকে বেরোতে দেখে অপ্রসন্ন গলায় বললেন, কথা হয়েছে রিমির সঙ্গে? হুম। ও কি বলল? তেমন কিছু না। আর শুনি না কি বলল। আমার সম্পর্কে কিছু বলেছে? না। আমার শত পুরুষের ভাগ্যি, ও তো আমাকে এখন দু চোখে দেখতে পারে না। এমন সব কথা বলে যে ইচ্ছে করে ঘর থেকে ছুটে বের হয়ে যায়। আমি নাকি তার বাপের সম্পত্তি নয়ছয় করছি। ওরা আছে কি যে আমি নয়ছয় করব? একটা দারোয়ান রেখেছি, একটা মালি রেখেছি। অনুচিত হয়েছে তুই বল? না, অনুচিত হয়নি। রিমির ধারণা দারোয়ান মালি এসব আমাদের দরকার নেই। আমরা দুজন মোটে মেয়ে মানুষ, একা একা থাকি। দারোয়ান মালি ছাড়া চলবে কিভাবে? তা তো বটে। এসব কথা থাক, তোর কাছে শুনি তোদের কথা। কি শুনতে চান? তোদের বাড়িতে হচ্ছেটা কি? কিসের কি হচ্ছে? দেখ, ন্যাকা সাজবি না। তোর ন্যাকা ভাবটা অসহ্য। তোর ছোট চাচা নাকি কোন নার্সকে বিয়ে করে ফেলেছে। এরকম অবশ্য শোনা যাচ্ছে, সত্যি মিথ্যা জানি না। আরে আমি তো শুনলাম ওই হারামজাদিকে বাড়িতে নিয়ে তুলেছে। তোর ছোট চাচি ঘুমের ওষুধ খেয়ে মরমর করে অবস্থা। সেরকম কিছু তো না। বলিস কি? যা শুনছো সবই গুজব। বাসায় বলতে গেলে কিছুই হয়নি, খুবই শান্ত পরিস্থিতি। এত শান্ত যে মনে হচ্ছে ছোট চাচা সম্পর্কে যা শুনছি তাও গুজব। মেজো খালা এমন ভাবে তাকালেন যেন বুঝতে চেষ্টা করছেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। আমার মুখ দেখে তা বোঝা বেশ শক্ত। আমি মিথ্যা কথা বলার সময় খুব স্বাভাবিক থাকি। অত্যন্ত সন্দেহ পরায়ণ মানুষও দ্বিধায় পড়ে যায়। মেজো খালা ঠিক তেমনই দ্বিধায় পড়ে গেছেন। যাই খালা, চাটা কিছু খেয়ে যা। আজ একটা জরুরি কাজ আছে, অন্য একদিন এসে চা খেয়ে যাব। তোদের বাসায় তাহলে কোনো ঝামেলা নেই? হুম। বাসায় ঝামেলা নেই কথাটা 100 ভাগ মিথ্যা। অসম্ভব ঝামেলা চলছে। ছোট চাচি সত্যি সত্যি ঘুমের ওষুধ খেয়ে কেলেঙ্কারি কাণ্ড করেছেন।
ছোট চাচি বাবা রিটায়ার্ড জাজ সাহেব বলেছেন তিনি দেখে নেবেন। আমার বড় চাচা ঘন ঘন মিটিং করছেন। ছোট চাচাকে আলটিমেটাম দেওয়া হয়েছে। বড় চাচিকে আমেরিকায় টেলিফোন করা হয়েছে, শুক্রবারে তার আসার কথা। ছোট চাচা কদিন ধরে চেম্বারে যাচ্ছেন না। বেশিরভাগ সময় দরজা বন্ধ করে নিজের ঘরে বসে থাকেন। এ কদিন দাড়ি গোঁফ না কামানোতে সমস্ত মুখে খোঁচে খোঁচে দাড়ি, কুৎসিত একটা অবস্থা। এদিকে আমার বাবা আবার বিছানায় পড়ে গেছেন। দিনে 20 বার করে তাকে বাথরুমে যেতে হচ্ছে। কয়েক গ্যালন স্যালাইন ওয়াটার খেয়েও তার কিচ্ছু হচ্ছে না। এত সব ঝামেলার মধ্যে কমলা আবার ছাদে ভূত দেখে দাঁত কপাটি লেগে পড়ে গেল। ভূতটা নাকি শূন্যে হাঁটছিল। কমলাকে দেখিয়ে লম্বা কালো হাত বাড়িয়ে বলল, এই কমলা, তোকে ছুঁয়ে দিলাম। কমলার এই ভূতের কথা কেউ বিশ্বাস করছে না, তবে সবাই আমরা ভয়ে আধমরা। মীরা ইরা সামান্য শব্দেই চেঁচিয়ে উঠছে। মাকে ঘুমোতে হচ্ছে মীরা আর ইরার সঙ্গে, অথচ তার খুব ইচ্ছা তিনি অসুস্থ বাবার সঙ্গে থাকেন। তা সম্ভব হচ্ছে না। গতকাল রাতে আমাকে এসে বললেন, ও টুকু, তুই তোর বাবার সঙ্গে ঘুমোবি? আমি হেসে ফেললাম। মা দুঃখিত গলায় বললেন, হাসছিস কেন? হাসির কথা বলেছি? হুম, বলেছ তো। বাবার সাথে ছেলেরা ঘুমায় না? 10 বছরের নিচে ছেলেরা হয়তো ঘুমায়, 24-25 বছরের জোয়ান ছেলেরা ঘুমায় না। ঘুমলে অসুবিধা কি? ঘুমলে দুজনেরই ক্ষতি হয়, দুজনেরই অহংবোধে আঘাত লাগে, ব্যক্তিত্বের সংঘাত শুরু হয়। শুরুটা চেইন রিয়াকশনের মতো, একবার শুরু হলে অতি দ্রুত এক্সপ্লোসিভ লিমিটে চলে যায়। ও তুমি বুঝবে না। মা চুপ করে গেলেন। কিছু কঠিন কঠিন শব্দ এদিক ওদিক করে বললেই মা চুপ করে যান। ক্ষীণ স্বরে মাঝে মাঝে বলেন, কথা বলার সময় তো বড় বড় কথা, এদিকে পরীক্ষা তো গোল্লা খাস। আজ সেরকম কিছু বললেন না, ছোট্ট নিঃশ্বাস ফেলে চলে গেলেন। ঘটনা শেষ পর্যন্ত ঘটেই গেল। ছোট চাচা এক দুপুরে বাসায় এসে মীরাকে বললেন, মীরা, আমি সমিতাকে আজ বিয়ে করেছি। তুই খবরটা তোর চাচিকে দিয়ে আয়, সমিতা 3টার দিকে আসবে। মীরা পানির গ্লাস নিয়ে যাচ্ছিল। অবিকল সিনেমার দৃশ্যের মতো এই কথা শুনে তার হাত থেকে পানির গ্লাস পড়ে গেল। ছোট চাচা ইংরেজিতে বললেন, আমাদের একটাই জীবন, এই এক জীবনে আমাদের অধিকাংশ স্বাদই অপূর্ণ থাকে। আমি তা হতে দিতে চাই না। যা পাই হাত পেতে নেব। তুই তোর চাচিকে এই খবরটা দিয়ে আয়। যাবার আগে ভাঙা গ্লাসের টুকরোটা ফেলে দিয়ে যা, পা কাটবে। মীরা তার কিছুই করলো না, এক দৌড়ে দোতলায় উঠে গেল। কিছুক্ষণ পরে কমলা ভাঙা গ্লাসের টুকরোয় পা কেটে রক্তারক্তি করলো। এইসব খবর আমি অবশ্যই জানলাম অনেক পরে। ওই দিন কি মনে করে যেন ক্লাস করতে গিয়েছিলাম। একে বদরুদ্দোজা নামে নতুন একজন স্যার আইনের ভাষ্য বলে খানিকক্ষণ বিজবিজ করে কিছু বলতেই হইচই বেঁধে গেল। পেছনের একজন উঁচু গলায় বলল, আইন গাইন। সারা ক্লাস জুড়ে হাসি। হাসি থামতে ক্লাসের শেষ প্রান্ত থেকে অন্য আরেকজন বলল, আইন গাইন ফে কাফ কফ। নতুন স্যার পুরোপুরি হতভম্ব। এই অবস্থা তিনি কল্পনাও করেননি। স্যার আমার দিকে তাকে আঙুল বাড়িয়ে বললেন, ইউ ইউ উঠে দাঁড়াও, কি শুরু করেছো? আমি উঠে দাঁড়ালাম, কিন্তু কিছুই বললাম না। ভদ্রলোক যে পরিমাণ রেগে আছেন তাকে কিছু বলতে যাওয়া অর্থহীন। কেন তুমি আইন গাইন করছো কেন? আমার পেছন থেকে একজন বলল, স্যার, ও মাদ্রাসা থেকে পাশ করেছে। আবার চারদিকে হাসাহাসি শুরু হয়ে গেল। গম্ভীর স্বরে একজন খুব দরদ দিয়ে শুরু করলো, আইন গাইন ফে কফ কাফ, আলিফ জবরা এ জবর বা। ক্লাস ডিসমিস হয়ে গেল। নতুন স্যার আমাকে বললেন, তুমি আসো আমার সঙ্গে। আমি তার সঙ্গে ক্লাস থেকে বের হয়ে এলাম। ক্লাস থেকে বের হওয়া মাত্র তিনি বললেন, তোমাকে 25 টাকা ফাইন করা হলো। আমি বললাম, জি আচ্ছা স্যার। চলো আমার সঙ্গে প্রিন্সিপালের ঘরে,
ইউ রাস্কেল, কত ধানে কত চাল আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমি আবারও বললাম, জি আচ্ছা স্যার। প্রিন্সিপাল স্যারের ঘরে আমাকে ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হলো। তিনি বুঝতে চেষ্টা করলেন আমি নিরীহ টাইপ কেউ কিনা, নাকি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। যখন নিঃসন্দেহ হলেন আমি নিরীহ ধরনের একজন, তখন বললেন, তোমাকে আমি এক্সপেল করছি, ক্যান্সার সেল আমি রাখবো না। আমি আবার বিনীত গলায় বললাম, জি আচ্ছা স্যার। স্যারের কাছে আমার নাম রোল নাম্বার লিখে দিয়ে বাসায় এসে দেখি বিরাট নাটক। ছোট চাচা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, বিয়ে হয়ে গেছে। একটা সুটকেস হাতে সমিতা উঠে এসেছে বাড়িতে, তার সঙ্গে ছোট্ট একটা মেয়ে। এই মেয়েটি তার আগের পক্ষের স্বামীর, যে স্বামী 8 বছর আগে মারা গেছেন। নাটকের মূল অংশ হচ্ছে ভেতর বাড়িতে বসার ঘরে দুটো সুটকেসের পাশে ছোট্ট মেয়েটি বসে আছে। আমি খানিকক্ষণ ঘোরাঘুরি করে পরিস্থিতি বুঝতে চেষ্টা করলাম, কিছু বোঝা গেল না। ছোট চাচি ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছেন, দরজা খুলছেন না। মীরা ইরা দুজনে বন্ধ দরজার সামনে বসে কানাকাটি করছে এবং বারবার বলছে, দরজা খুলুন চাচি, দরজা খুলুন, প্লিজ প্লিজ। দ্বিতীয় মিটিং চলছে ছোট চাচা এবং বড় চাচার মধ্যে, সেখানেও ভেতর থেকে দরজা বন্ধ। তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে ইংরেজিতে। সমিতা বসে আছে খাবার ঘরের টেবিলে, মা ঠিক তার মুখোমুখি। এই দুজন কোনো কথা বলছে না। মা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, সেই দৃষ্টিতে রাগ বা ঘৃণা কিচ্ছু নেই, আছে বিস্ময়। আমি বসার ঘরে বাচ্চা মেয়েটির কাছে চলে এলাম, নরম গলা বললাম, কেমন আছো খুকি? সে ঠিক বড়দের মতো আবেগহীন গলায় বলল, ভালো। নাম কি তোমার? মিস লরেটা গোমেজ। মিস? হ্যাঁ, বিয়ে হয়নি তো তাই মিস। বাচ্চা মেয়েটির কথায় চমৎকৃত হলাম। বাচ্চারা বড়দের সহজেই চমকে দিতে পারে, বড়রা তা পারে না। বড়দের কাণ্ড কারখানায় শিশুরা চমকায় না। আমার মনে হলো এই মেয়ে তার মায়ের দ্বিতীয় বিবাহ এবং এই বাড়িতে উঠে আসা পুরো ব্যাপারটাই বেশ সহজে মেনে নিয়েছে। খুকি, তুমি কি এই বাড়িতেই থাকবে? তাছাড়া কোথায় থাকবো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। বাহ, তোমাকে দেখি কিন্তু মনে হয় না তুমি 3-তে পড়ো, মনে হয় 1 কিংবা 2। মিস লরেটা গোমেজ গম্ভীর গলায় আমাকে বলল, জানেন, আমি কিন্তু সব ক্লাসে ফার্স্ট হই। চমৎকার। বিড়ালের বাচ্চার ইংরেজি কি আপনি বলতে পারেন? মানুষের বাচ্চার ইংরেজি জানি না, আবার বিড়ালের বাচ্চা তুমি জানো না কি? হুম, জানি, কিটেন। হাতির বাচ্চার ইংরেজি কি তুমি জানো? মেয়েটা অনেকক্ষণ চিন্তিত মুখে বসে থেকে বলল, এর বাচ্চার কোনো ইংরেজি হয় না। গভীর মমতায় আমার চোখ ছলছল করতে লাগলো। এই বাড়িতে কত না দুঃসময় অপেক্ষা করছে তার জন্য। বড়দের তৈরি করা নাটকে তার অভিনয় করতে হবে, ইচ্ছে না থাকলেও করতে হবে। মিস লরেটা গোমেজ, আমি কি তোমার সঙ্গে বসে খানিকক্ষণ গল্প করতে পারি? আপনার ইচ্ছে করলে করতে পারেন। আমি তার মুখোমুখি বসলাম। এই প্রথম কালো রোগা বড় বড় চোখের মেয়েটি হাসলো। তার হাসির একটাই মানে, আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। সে পা নাচাতে নাচাতে বলল, আচ্ছা বলুন তো, দুটো সুটকেসের মধ্যে কোনটা আমার? সবচেয়ে বড়টা। সে চমকে উঠে বলল, ঠিক বলেছেন। কি করে বললেন? আমি সেই প্রশ্নের জবাব না দিয়ে বললাম, একটা কাজ করলে কেমন হয় লরেটা, বাসায় এখন ঝগড়া চলতে থাকবে, বড়দের ঝগড়া করার সুযোগ দিয়ে আমরা দুজন চলো আইসক্রিম খেয়ে আসি। চলুন। তুমি কি তোমার মাকে বলে যাবে? না। সে এগিয়ে এসে আমার হাত ধরলো। বাড়িতে হইচই চলতেই লাগলো। ছোট চাচির গোলাপ প্রেমিক জাজ সাহেব রাত 9টার দিকে চলে এলেন, জীবন্ত আগ্নেয়গিরি। তিনি বসার ঘরে ঘন ঘন অগ্নুৎপাত ঘটাতে লাগলেন। কোত্থেকে সে সন্ন্যাসী বেটাও জুটেছে।
সে গভীর আগ্রহে এই অগ্নিকাণ্ড দেখছে। অগ্নিকাণ্ড ঘটিয়েও ভদ্রলোক বিশেষ সুবিধা করতে পারছেন না, কারণ দেখার কেউই নেই। শুধু আমি এবং সন্ন্যাসী বসে, আর কেউ নেই। সন্ন্যাসী এর মধ্যে একটা কাণ্ড করলো। জাজ সাহেবকে বলল, স্যার, কিছু মনে করবেন না, আপনার কাছে একটা দেশলাই থাকলে একটা কাঠি দিন না, কান চুলকাবো। হু আর ইউ? আমি স্যার কেউ না, সংসার ত্যাগী সন্ন্যাসী। এইখানে কি চান? আমি বললাম না, আমি সংসার ত্যাগী সন্ন্যাসী, কারো কাছে আমার কিচ্ছু চাইবার নেই। আপনি স্যার এইভাবে চিৎকার করবেন না প্লিজ, এরকম রাগারাগিতে অনেক সময় হার্ট অ্যাটাক হয়। শাট আপ। জি আচ্ছা স্যার, আপনার কাছে তাহলে দেশলাই নাই, তাই না? শাট আপ। অতি উত্তপ্ত আবহাওয়া রাত 11টার দিকে হঠাৎ করে খানিকটা পড়ে গেল। বড় চাচা এসে জাজ সাহেবকে কি যেন বললেন, তিনি বাড়ি চলে গেলেন। ছোট চাচি ঘরের দরজা খুলে বের হয়ে এলেন। তাকে দেখে মনে হলো না খুব আপসেট তিনি। আমার কাছে একমাত্র বাবাকে অসম্ভব আপসেট বলে মনে হলো। তিনি মনে হলো কান্নাকাটিও করেছেন, তার চোখ লাল। আমাকে এসে বললেন, কেউ তো সারাদিন কিচ্ছু খায়নি, টুকু তুই কোনো হোটেল থেকে কিছু খাবার দাবার নিয়ে আয়। এত রাতে কিছু পাওয়া যাবে কিনা কে জানে, পাওয়া গেলেও কেউ হয়তোবা কিছু খাবে বলে মনে হয় না। খিদে লাগলে পাউরুটি বিস্কিট আছে, ওই খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা থাক তাহলে। আমি সিগারেটের প্যাকেট খুলে দেখি 5টা সিগারেট। ঠিক করলাম, আজকের এই বিশেষ রাতটা মনে রাখার জন্য পরপর 5টা সিগারেট খাবো। মাথা যখন ঝিমঝিম করতে থাকবে তখন বিছানায় শুয়ে পড়বো। সবে 2টো সিগারেট শেষ করেছি, ছোট চাচা লরিটাকে নিয়ে উপস্থিত হলেন। ক্লান্ত গলায় বললেন, এই মেয়েটাকে শোয়াবার জায়গা পাচ্ছি না, তোর কাছে রাখবি? রাখবো। এক্সট্রা বালিশ আছে তোর ঘরে? লরিটা বলল, আমার বালিশ লাগবে না। আমি মেয়েটাকে আমার পাশে শুইয়ে দিলাম। এত রাত হয়েছে তবু তার চোখে ঘুম নেই, সে চোখ বড় বড় করে শুয়ে আছে। একসময় বলল, আমি আপনাকে কি ডাকবো? টুকু ডাকবে। আমার নাম টুকু। বড়দের বুঝি নাম ধরে ডাকা যায়? বড় হলো আমি তোমার বন্ধু, বন্ধুকে নাম ধরে ডাকা যায়, নিয়ম আছে। মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, টুকু, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম আসছে না। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সে নিঃশব্দে কাঁদছে। বাতি নিভিয়ে দিলাম। এই শিশুটির চোখের জল আমি দেখতে চাই না। পরদিন ভোরে ছোট চাচি জিনিসপত্র নিয়ে বাড়ি চলে গেলেন। সন্ধ্যাবেলা উকিল নোটিশ চলে এলো। সেই নোটিশে কি লেখা আমরা কেউ জানলাম না, কারণ উকিল নোটিশ ছোট চাচা কাউকে পড়তে দিলেন না। রাতে বড় চাচা আমেরিকায় টেলিফোন করলেন। টেলিফোনে বড় চাচিকে বলা হলো তিনি যেন এক্ষুনি চলে আসেন। জানা গেল চাচি আসছেন। বড় চাচি এমন ভঙ্গি করতে লাগলেন যেন চাচি আসা মাত্র সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ বড় চাচি কখনো কোনো সমস্যার সমাধান করতে পারেননি, বরং তার দীর্ঘ জীবনে নানান সমস্যা তৈরি করেছেন। এই যে দিনের পর দিন বাইরে পড়ে আছেন, এও কি এক সমস্যা নয়? বিদেশের জলবায়ুতে মেদ বৃদ্ধির কোনো উপাদান আছে হয়তো। বড় চাচি যতবার বিদেশ থেকে আসেন ততবারই 10-12 কেজি বাড়তি মেদ নিয়ে আসেন। এবার একেবারে গোল আলু হয়ে ফিরলেন। রং আগের চেয়ে অনেক ফর্সা, মাথার চুল কুচকুচে কালো। চুলের রঙে কলপের একটা অবদান আছে তা বোঝা যাচ্ছে, তবে গায়ের রঙের রহস্য কি কে জানে। আমাকে দেখে খুশি খুশি গলায় বললেন, আর লোকজন কোথায়? আর কেউ যে এয়ারপোর্টে আসেনি? আমি বললাম, না। বড় চাচা অবাক হয়ে বললেন, না? সে কি, তোর বড় চাচাও আসেনি? না। এর মানেটা কি? এতদিন পর আসছি আর এয়ারপোর্টে কেউ নেই? আমি কি ফেলনা? ফেলনা হবেন কেন? আপনার লাগেজপত্র কি এই না আরো আছে? বড় চেঁচিয়ে লাগেজে খুঁজে গেলেন। তিনি নাকি মিডিয়াম সাইজের একটা সুটকেস না নিয়ে চলে এসেছেন।
কাস্টমসের লোকজনের সঙ্গে ছোটখাটো একটা ঝগড়া শুরু করে দিলেন। তারা বড় চাচিকে আবার ভেতরে ঢুকতে দেবে না, আর বড় চাচি ঢুকবেনই। আমি শুনছি তিনি চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, দেশের কোন আইনে আছে যে একবার বেরিয়ে পড়লে আবার ঢোকা যাবে না? দেখুন, আমাকে রুলস শেখাবেন না, এইসব আমার জানা আছে। আমি চমৎকৃত হলাম, কারণ বড় চাচি যেসব চমৎকার জানেন তা হচ্ছে কি করে লাউ ফুলের বড়া বানাতে হয়, সাজনা গাছের কচি পাতার তরকারি কি করে রাঁধতে হয়, কই মাছের পাতুরিতে পেঁয়াজ কাটা দিতে হয় কি দিতে হয় না। তিনি যে কাস্টমসের আইন কানুনও জানেন তা জানা ছিল না। টার্মিনাল থেকে বের হয়ে বললেন, গাড়ি কোথায়? আমি নিরীহ ভঙ্গিতে বললাম, গাড়ি নেই, চলুন বেবি ট্যাক্সি নিয়ে নেই। চাচি থমথমে গলায় বললেন, গাড়িও পাঠালো না? এর মানে কি বলতো? এর মানেটা কি? বাড়িতে নানান ঝামেলা। ঝামেলার কথা কি আমি জানি না? জানি ঠিকই। আধ ঘন্টার জন্য এলে বাড়ি কি ধ্বংস হয়ে যেত? বল তুই, কি হতো আধ ঘন্টার জন্য এলে? আমি তাকে খুশি করবার জন্য একটা বিকল্প ট্যাক্সি ভাড়া করে ফেললাম। চাচি মুখ কালো করে ট্যাক্সিতে উঠলেন। আমাকে বললেন, তুই ড্রাইভারের সঙ্গে গিয়ে বস, তোর গা দিয়ে সিগারেটের গন্ধ বের হচ্ছে। অন্য কেউ হলে এ কথা অপমানিত বোধ করত। আমি করলাম না। বড় চাচি এ ধরনের কথা সব সময় বলেন। তুই এখন কি করছিস? ওই কিছু না, লয়ে পড়ছি। ল একটা পড়ার জিনিস হলো? খামাকা এই জিনিস পড়ছিস কেন? তোর কি বুদ্ধি শুদ্ধি কোনো কালে হলো না? দাড়িও তো দেখি ঠিক মতো শেভ হয়নি, খোঁচা খোঁচা বের হয়ে আছে। আমি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। চাচি খুব যন্ত্রণা করেন, সারাক্ষণ কথা বলেন, আর এমন সব কথা বলেন যা হজম করা বেশ কঠিন। তার মেয়েরা বা মেয়ের জামাইরা তাকে কি করে সহ্য করেন কে জানে। ওটুকু। জি, তোর জন্য একটা বাইনোকুলার পছন্দ করেছিলাম, $60 দাম। প্যাকেট করে কাউন্টারে গিয়ে দেখি বাইনোকুলারটার কাছে ফাঙ্গাস, আর কেনা হলো না। বাইনোকুলারটা আমি কি করব? না কিনা ভালোই করেছেন, ওই সময় আমার দরকার নেই। দরকার থাকবে না কেন? ক্রিকেট খেলা টেলা হলে দূর থেকে দেখবি, পরের বার আসবার সময় নিয়ে আসবো, হ্যাঁ? তখন দেখবি কত চমৎকার। আচ্ছা, নিয়ে আসবেন। মীরা আর ইরার জন্য 2 সেট কসমেটিক্স এনেছিলাম, অ্যাভন কোম্পানির। তাড়াহুড়োর মধ্যে ছোট মেয়ের বাসায় ফেলে এসেছি। এখন এমন খারাপ লাগছে, মেয়েগুলোর জন্য কখনো কিচ্ছু আনা হয় না, আশা করে থাকে। এসব হচ্ছে তার কথার কথা। আমেরিকা থেকে আসার পর প্রথম কিছুদিন যার সঙ্গে দেখা হবে তাকে তিনি এরকম কিছু কথা বলবেন। তার এই স্বভাব নিয়ে প্রকাশ্যে হাসাহাসি করা হয়। তিনি তা বুঝতে পারেন না। তার ধারণা তিনি অত্যন্ত বুদ্ধিমতী, বুদ্ধি দিয়ে তিনি সব ম্যানেজ করতে পারেন। ওটুকু। জি, বাড়ির অবস্থা কি বল? গেলেই দেখবেন। সে তো দেখবই, বলতে অসুবিধা আছে? তোর ছোট চাচা কি মেয়েটাকে বাড়িতে এনে তুলেছে? হ্যাঁ। বলিস কি? ছোট চাচি অর্থাৎ এক্স ছোট চাচি কোর্টে কেস করে দিয়েছেন। মানসিক এবং শারীরিক নির্যাতন, সম্মানহানি, এসব কি জানো। ভালো ভালো উকিলও দেওয়া হয়েছে। আমাদের অবস্থা কেরোসিন বলতে পারেন। ক্রমাগত কোর্টে ছোটাছুটি করতে হচ্ছে। চাচি এত বড় খবর শোনার পরেও কোনো শব্দ করলেন না। পেছনে ফিরে দেখি তিনি সিটে হেলান দিয়ে ঘুমোচ্ছেন। আমি নিশ্চিন্ত মনে একটা সিগারেট ধরালাম। গাড়ি বড় বড় কয়েকটা ঝাঁকুনি খেলো। চাচির ঘুমের তাতে 19-20 হলো না। মোটা মানুষেরা ঘুমিয়ে পড়লে সহজে জাগে না, শরীরের মতো এদের ঘুমও ভারী হয়। বড় চাচিকে নিয়ে আমি পৌঁছলাম খুব খারাপ সময়ে। ওই সন্ন্যাসী বেটা ভোলাবাবু তখনই কি জন্য যেন এসেছে। বড় চাচা গলা ফুলিয়ে তাকিয়ে তাকে ধমকাচ্ছেন। সন্ন্যাসী সুলভ নির্লিপ্ততায় এইসব ধমক হাসি মুখে সহ্য করছেন। বড় চাচা ইংরেজি বাংলা মিশিয়ে বলছেন, ইউ আর আ ফ্রড নাম্বার 1, আ থিফ। খবরদার, খবরদার এখানে আর আসবি না। সন্ন্যাসী বলছে,
রাগারাগি করাটা আপনার স্বাস্থ্যের জন্য মঙ্গলকর হবে না। তাছাড়া তুই তো করে ভালো শোনাচ্ছে না, সবার মুখে তো সবকিছু মানায় না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যাচ্ছি। আপনি দয়া করে এত উত্তেজিত হবেন না। আবার কথা বলে? আপনি বলেন বলেই বলি, আপনি না বললে বলতাম না। ধ্বনি হলেই প্রতিধ্বনি হয়। খবরদার বেটা, বড় বড় কথা বলবি না। বড় বড় কথা তোর চেয়ে আমি বেশি বলতে পারি। সে তো খুবই আনন্দের কথা। আপনি বলুন, আমি শুনি। তোকে ধরে একটা আছাড় দেব, বেটা ফ্রড। আপনার পক্ষে সেটা সম্ভব হবে না, আমার ওজন অনেক। চুপ, একদম চুপ। আপনি চুপ করলে আমি চুপ করব। আমি আগেই বলেছি, ধ্বনি হলে প্রতিধ্বনি হবে। চুপ চুপ। কথোপকথনের পুরো অংশটি আমরা বসার ঘরে ঢোকার আগে আগে শুনলাম। চাচি হতভম্ব গলায় বললেন, তোর চাচা কার সঙ্গে এরকম চেঁচামেচি করছে? লোকটা কে? লোকটা একজন সন্ন্যাসী, নাম ভোলা বাবু। তোর চাচা সন্ন্যাসী নিয়ে কি করছে? হচ্ছে কি এসব? আমার মাথায় তো কিছু ঢুকছে না। চাচি চোখে মুখে হতভম্ব ভাব নিয়ে বসার ঘরে ঢুকলেন এবং বড় চাচাকে বললেন, এই, এই তুমি এত চেঁচাচ্ছ কেন? বড় চাচা গলা আরো চড়িয়ে বললেন, তুমি ভিতরে যাও। চাচি আরো হকচকিয়ে গেলেন। তিনি আহত গলায় বললেন, তুমি ঝগড়া করছো কেন? চাচা থমথমে গলায় বললেন, ভূত দেখাবার নাম করে বেটা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে, এখন আবার বড় বড় কথা বলে। আমি এত সহজে ছাড়ার লোক না। স্ক্রু কিভাবে টাইট দিতে হয় আমি জানি। আমাকে ব্লাফ দেয়? কত বড় সাহস! চাচি বললেন, ভূত দেখাবার কথা তুমি কি বলছো? ভূত দেখা মানে? ভূত দেখা যায় নাকি? কি মুশকিল, ভেতরে যেতে বললাম না, কানে শুনতে পাও না? চাচি আহত এবং অপমানিত হয়ে ভেতরে ঢুকলেন। অন্যবারের মতো এবার তাকে দেখে কেউ ছুটে এলো না। মীরা ইরা এসে জড়িয়ে ধরল না। চাচি বললেন, বাসায় কেউ নাই নাকি? আমি বললাম, থাকার তো কথা, সবাই বোধহয় দোতলায় আছে। চলুন দোতলায় চলে যাই। আমি এখন সিঁড়ি ভাঙতে পারবো না, তুই সবাইকে ডেকে আন। আর তোর বড় চাচাকে আসতে বল। চাচির কথা শেষ হবার আগে সিঁড়ি দিয়ে সমিতাকে নামতে দেখা গেল। তার পিছু পিছু নামলেন ছোট চাচা। তিনি সিঁড়ি থেকে বললেন, ভাবি ভালো আছেন? খুব একটা জরুরি কাজে যাচ্ছি, পরে আপনার সঙ্গে কথা বলবো, হ্যাঁ? চাচি অবাক হয়ে সমিতার দিকে তাকিয়ে আছেন। তারা চলে যাবার পর তিনি ক্ষীণস্বরে বললেন, এই কি সে মেয়ে? হ্যাঁ। কদিন হলো এ বাড়িতে আছে? এই দিন সাতেক। লজ্জা শরম দেখি মেয়েটার একেবারেই নেই, একেবারে এই বাড়িতে এসে উঠলো। স্বামীর বাড়িতে উঠতে অসুবিধা কি? স্বামীর বাড়িতে উঠতে লজ্জা নেই। স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি মানে কি? বিয়ে হচ্ছে নাকি? বিয়ের কথা তো কেউ কিছু লেখেনি। অনেক কিছুই কেউ আপনাকে জানায়নি, এখন জানবেন। আমি দোতলায় লোকজনের খোঁজে গেলাম, কাউকে পেলাম না। আছে তার সঙ্গে বড় চাচির মুখ ছাই বর্ণ হয়ে গেল। তিনি কাঁদো গলায় বললেন, সবাই জানে আজ আমি আসছি, তারপরও কেউ বাসায় নেই। এ বাড়িতে হচ্ছেটা কি? আমি সহজ স্বরে বললাম, অনেকদিন আপনি এ বাড়িতে থাকেন না তো, তাই এ বাড়ির নিয়ম কানুন কি এখনো তা জানেন না। জানলে এত অবাক হতেন না। হাত মুখ ধুয়ে বিশ্রাম করুন, যান। আমি চা দিতে বলি। আগে তুই তো বড় চাচাকে ডেকে আন, এক্ষুনি আন, বলবি খুব জরুরি। তাকে পাওয়া গেল না। জানা গেল সন্ন্যাসী ভোলাবাবুর সঙ্গে বের হয়ে গেছেন। এতদিন পর স্ত্রী বাইরে থেকে ফিরেছে, অথচ তিনি একটা মুখের কথা বলার জন্য ভেতরে আসেননি। চায়ের কাপে চুমুক দিতে দিতে সত্যি সত্যি বড় চাচির চোখে পানি এসে গেল। তিনি আমার দিকে তাকিয়ে কঠিন গলা বললেন, তোরা সবাই ইচ্ছে করে আমাকে অপমান করছিস তাই না? কি কি করবি সব আগে থেকে ঠিক করা।
যুক্তি করে মীরা বাইরে চলে গেছে। একটা লোককে সন্ন্যাসী সাজিয়ে বসিয়ে রেখেছিস যাতে আমি ঘরে ঢোকা মাত্র তোরা একটা ঝগড়া শুরু করতে পারিস। তোর চাচাও আমার সঙ্গে কথা না বলে বের হয়ে গেল। আমি বোকা, তবে এটা না বোঝার মতো বোকা আমি নই। তিনি প্রায় শব্দ করে কেঁদে উঠলেন। দেশ বিদেশ ঘুরলেও বাঙালি মেয়েরা ঠিক আধুনিক হয়ে উঠতে পারে না। কাঁদার সামান্য সুযোগ পেলেও তা গ্রহণ করে। চাচি বাইরের কাপড় না বদলেই উপরে গিয়ে শুয়ে রইলেন। মাঝে মাঝে অস্ফুট গলায় বলতে লাগলেন, কি হচ্ছে এ বাড়িতে, এসব কি হচ্ছে? এ বাড়িতে যে কি হচ্ছে তিনি তা পুরোপুরি জানলেন সন্ধ্যার পর পারিবারিক বৈঠকে। তিনি জানলেন এ বাড়ি ছেড়ে দেবার জন্য ছোট চাচি উকিল নোটিশ পাঠিয়েছেন, কারণ বাড়িটা তার নামে দলিলপত্র করা। তিনি আরো জানলেন ফোনে ছোট চাচাকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে। ছোট চাচির বাবা জাজ সাহেব কিছু গুন্ডা পান্ডাও লাগিয়েছেন, যারা এক দুপুরে ছোট চাচার গাড়ির কাঁচ ভেঙে দিয়ে গেছে। একদিন সন্ধ্যায় দুজন শুটকো মতো লোক ছোট চাচার চেম্বারে ঢুকে বলে গেছে, এই যে চোখের ডাক্তার, চোখ দুটো গেলে দিলে কেমন লাগবে বলেন দেখি, একদিন এসে চোখ দুটো গেলে দিয়ে যাব। জাজ সাহেবের মতো গোলাপ প্রেমিক লোক এরকম গুন্ডা লাগাবেন তা ভাবা যায় না, তবে তিনি যে লাগিয়েছেন তা বোঝা গেল মঙ্গলবার রাত 9টার দিকে। পুরো ব্যাপারটা ঘটলো আমার ঠিক চোখের সামনে। আমি বাড়ির সামনে ফুটপাতে সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট টানছি। হঠাৎ দেখি রোগা একটা ছেলে মোটর বাইক নিয়ে গেটের কাছে এলো। এক পলকের জন্য থেমে ঝড়ের বেগে বাইক নিয়ে চলে গেল। পর মুহূর্তে বিকট আওয়াজ। তখনও বুঝতে পারিনি যে এই মোটর বাইকওয়ালা ছেলেটা একটা বোমা ফাটিয়ে দিয়ে গেছে। এই বোমায় আমাদের কারোর কিছু হলো না, কিন্তু ছোট চেঁচার গাড়ি ড্রাইভার কুদ্দুসের বা পা উড়ে গেল। কুদ্দুস এমন অবস্থাতেও জ্ঞান হারালো না। শীতল গলায় বলল, ভাইজান আমার হাসপাতালে নেন। হাসপাতালেও কুদ্দুসের জ্ঞান বজায় রইল, অথচ বড় চাচি সেই যে বোমার শব্দে জ্ঞান হারালেন তা ফিরে পেলেন পরদিন ভোর 6টায়। জ্ঞান পাবার পর জানতে পারলেন কুদ্দুস মারা গেছে। আমরা বড় সমস্যায় পড়ে গেলাম। কুদ্দুসের আত্মীয় স্বজন কারো কোনো ঠিকানা আমরা জানি না। কুদ্দুস একবার বলেছিল তার বাড়ি চাঁদপুর। সে প্রতি 2 মাস পর পর 3 দিনের ছুটিতে চাঁদপুরে যায়। সঙ্গে ছোট ছোট শার্ট প্যান্ট থাকে। এই শার্ট প্যান্ট কি তার ছেলেদের জন্য? কত বড় তারা, আমরা তার কিছুই জানি না। কুদ্দুস যে ঘরে থাকতো সেখানে তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া গেল না। একজন মানুষ কোন রকম ঠিকানা না রেখে ঠিকানাবিহীন এক দেশের দিকে রওনা হলো। কুদ্দুসের ডেড বডি নিয়ে আমরা মহা যন্ত্রণায় পড়লাম। সাধারণ মৃত্যুতেই অনেক সমস্যা, এখানে অপঘাতে মৃত্যু, অতলান্তিক সমুদ্র। পোস্টমর্টেম হবে, পুলিশি তদন্ত হবে, কেস ফাইল হবে, পত্রিকার লোকজনও নিশ্চয়ই আসবে। এই জাতীয় মৃত্যুগুলি সম্পর্কে পত্রিকাওয়ালাদের আগ্রহ সীমাহীন। হত্যা, পৈশাচিক হত্যাকাণ্ডের ভেতরকার কথা, ঘাতক বোমা, পুলিশ নীরব ইত্যাদি। এরকম কোনো মৃত্যু ঘটা মানে জলের মতো টাকা যাওয়া। সবাইকে টাকা খাওয়াতে হয়, পান খাবার জন্য সবাই কিছু না কিছু পাবে। এখন কথা হচ্ছে কুদ্দুসের জন্য এত ঝামেলা আমরা করব কি করব না। তবে টাকাওয়ালা মানুষের জন্য কোনো ঝামেলাই ঝামেলা না। আমরা নাসিমউদ্দিন নামে এক দুঃসম্পর্কের আত্মীয়কে খবর দিলাম। তিনি অফিস ফেলে তৎক্ষণাৎ উপস্থিত হলেন। মুখ ভর্তি পান, হাসি হাসি ভাব, যেন এই ঝামেলা খুব আনন্দ পাচ্ছেন। এই জাতীয় চরিত্রের সংখ্যা আমাদের সমাজে প্রচুর। এরা হচ্ছেন সমস্যা বিশারদ। বিস্তর লোকজনকে তারা চেনেন। কার কাছে গেলে কোন কাজটা হয় তা এদের নখদর্পণে। পুলিশের লোক, মন্ত্রীর পিএদের সঙ্গেও তাদের মাখামাখি থাকে। 24 ঘন্টা নোটিসে এরা পাসপোর্ট বের করতে পারেন। কেউ হয়তো বিদেশ থেকে প্রচুর মালামাল নিয়ে আসছে, তাকে খবর দিলে তিনি এমন ব্যবস্থা করবেন যে কাস্টমের লোকজন ব্যাগ না খুলেই চক দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেবে। হাউস বিল্ডিং এর লোন কি করে পেতে হয় তাও তারা ভালো করে জানেন। নাসিমউদ্দিন মামা ঘরে পা দিয়ে বললেন, চিন্তার তো কিছু দেখছি না, আগে চা নিয়ে আসো, চা খেয়ে মাথা ঠান্ডা করি। টেলিফোন ঠিক আছে? গোটা 10 টেলিফোন করতে হবে। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর ভয় নেই।
এবার ব্যবস্থা হবেই। নাসিমউদ্দিন মামা চায় চুমুক দিয়ে বললেন, 1,000 টাকার ব্যবস্থা করেন, ছোট নোট। এর আত্মীয় স্বজনদের কোনো খোঁজ পাওয়া গেছে? বাবা বললেন, না। চায়ের দোকানের এক ছেলে বলল, কুমিল্লার নবীনগরে বাড়ি, আগে শুনেছিলাম চাঁদপুর। লোকাল কাউকে খুঁজে বের করতে হবে। এ লাশ নবীনগরে কে নিয়ে যাবে? দেখি কোনো খোঁজ করতে পারি কিনা। চায়ের দোকান, সিগারেটের দোকান, এই সব জায়গায় খোঁজ করতে হবে। আশেপাশে লন্ড্রিতেও পাত্তা লাগাতে হবে। দেখি কি করা যায়। নাসিমউদ্দিন মামা অসাধ্য সাধন করলেন, খোঁজ বের করলেন। এসি দাস রোডের এক মেসে কুদ্দুসের চাচাতো ভাই থাকে। সেও ড্রাইভার, ট্রাক চালায়। ছাই ফেলতে ভাঙা কুলা। আমাকে বলা হলো কুদ্দুসের ভাইয়ের সন্ধানে যেতে। সিনেমাতে ডাকাত দলের গোপন আড্ডা যেরকম থাকে, মেসটা অবিকল সেরকম। পয়সা দিয়ে তাস খেলা হচ্ছে। বিড়ির উৎকট গন্ধে কাছে যাওয়ার উপায় নেই। তারা দুপুরে খাবার শেষ করে তাস নিয়ে বসেছে। ময়লা থালা বাসন উঠিয়ে নেওয়া হয়নি। বড় বড় নীল মাছি ভনভন করছে। তাস খেলোয়াড়রা আমার দিকে খুবই সন্দেহজনক দৃষ্টিতে তাকালো। কুদ্দুসের ভাইটির কথা জিজ্ঞাসা করতেই বলল, কি জন্য দরকার? দরকারের বিষয়টা ভেঙে বলার পরও সন্দেহ যায় না। একজন জিজ্ঞাসা করলো, ভাইজান আপনি কি করেন? ছাত্র শোনার পর তাদের সন্দেহ আরো বেড়ে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, কুদ্দুসের ভাই এখানে থাকে কি থাকে না এটা বলতে অসুবিধা আছে? থাকে, এইখানেই থাকে। এখন কোথায়? ট্রিপে গেছে। কোথায় গেছে? কখন আসবে? তা তো ভাইজান বলতে পারে না। গেছে বগুড়া। আরিচা ঘাটে আটকা পড়লে 7 দিনের মামলা, আর আটকা না পড়লে ধরেন 3 দিন। আমি মোটামুটি নিশ্চিন্ত হয়ে বের হয়ে এলাম। দায়িত্ব পালন করা হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না আমরা খোঁজ খবর করিনি। কুদ্দুসের আত্মীয় স্বজন কেউ এলে বলা যাবে যে চেষ্টার ত্রুটি হয়নি। বাসে ফিরে অদ্ভুত এক দৃশ্য দেখলাম। ছোট চাচির বাবা গোলাপ্রেমিক জাজ সাহেব এসেছেন। তাকে খাতির করে চা দেওয়া হচ্ছে। তার সঙ্গে বড় চাচা এবং বড় চাচিও আছেন। কথা বলছেন নিচু গলায়। তাদের চোখ মুখে ভঙ্গি দেখে মনে হচ্ছে বেশ আন্তরিক আলাপ হচ্ছে। এরকম তো হবার কথা না। রহস্যটা কি? মাকে গিয়ে বললাম, ব্যাপার কি কিছু জানো মা? মিলমিশ কি হয়ে গেছে নাকি? মা বললেন, বুঝতে পারছি না। শুনলাম তোর ছোট চাচা নাকি ওই বাড়িতে টেলিফোন করেছিল। কখন? দুপুরে। জাজ সাহেব টেলিফোন পেয়েই এসেছেন। ছোট চাচা কোথায়? জানে না। আমাদের নার্স চাচি? সেও নেই। দুজনের কেউই নেই। দুপুরে বাড়িতে রান্না হয়নি। মরা বাড়িতে আগুন ধরাতে নেই, এরকমই একটা নিয়ম আছে নাকি? হোটেল থেকে আনা খাবার সবাই খেয়েছে, শুধু বড় চাচি খাননি। চোখের সামনে একটা ডেড বডি নিয়ে তিনি সলিড কিছু খেতে পারবেন না। একটা পেপসি এনে খেয়েছেন। সেই পেপসিও বমি করে ফেলে দিয়েছেন। ডেড বডি রাখা হয়েছে কুদ্দুসের ঘরে। ঘরের দরজা জানালা বন্ধ। একটা বড় প্যাকিং বক্সে বরফ দিয়ে রাখা হয়েছে। সেই বরফ গলে পানি চুইয়ে আসছে। বাড়ির সামনে পাড়ার ছেলেপুলেদের বেশ ভিড়। পুলিশের একজন সাব ইন্সপেক্টর বারান্দায় বসে আছেন। তার চোখে সানগ্লাস। এই ভদ্রলোক কথা বলছেন বাবার সঙ্গে। পুলিশের সঙ্গে সবাই মোটামুটি মধুর স্বরে কথা বলে। পুলিশের সঙ্গে কথা বলার সময় অতি বুদ্ধিমান লোকের মুখেও বোকা বোকা একটা ভাব চলে আসে। আশ্চর্যের ব্যাপার, বাবার মধ্যে তা দেখলাম না। বরং মনে হলো তিনি ঝগড়ার সুরে কথা বলছেন। আপনাদের এসব নিয়ম কানুনের মানে কি দয়া করে বলুন তো? চাক্ষুষ সাক্ষী প্রমাণ আছে। বোমা ফেটে লোকটা মারা গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা ডেথ সার্টিফিকেটেও এ কথা লিখে দিয়েছেন। এরপর আবার পোস্টমর্টেম কি? এতগুলি মানুষের সাক্ষী প্রমাণ আপনাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না? জি না। আপনারা মিথ্যাও বলতে পারেন। নাড়ি ভুঁড়ি কেটে ডাক্তার যা বলবে সেটাই সত্যি? ওই ডাক্তার মিথ্যা বলতে পারেন না? অবশ্যই পারেন। মাঝে মাঝে তারাও মিথ্যা বলেন। তবু নিয়ম বলে একটা কথা।
এইসব নিয়ম তুলে দেন না কেন? নিয়মগুলি ভালো, মানুষ হচ্ছে খারাপ। মানুষ ভালো হলে এইসব নিয়ম কানুনের দরকার ছিল না। শেষ পর্যন্ত পোস্টমর্টেম করাতে হলো না। নাসিমুদ্দিন মামা সমস্ত ঝামেলা চুকিয়ে হাসি মুখে বাড়িতে ঢুকে বললেন, আরো ৩২০ টাকা দরকার। নিজের পকেট থেকে চলে গেছে রে। এখন কবর কোথায় হবে সেটা বলেন। এখানেও টাকার ব্যাপার আছে। সমস্ত দিন আমার উপর খুব ধকল গিয়েছে। বিছানায় গিয়ে একটু শুয়েছি, অমনি ঘুমে চোখ জড়িয়ে এলো। শুধু ঘুম না, ঘুমের সঙ্গে স্বপ্নও দেখে ফেললাম। স্বপ্নটা কুদ্দুসকে নিয়ে। স্বপ্নের মধ্যে কুদ্দুস বেঁচে আছে। আমাকে দেখে বলল, ছোট মামা, 11টা টাকা দিতে পারবেন? 11টা টাকা শর্ট পড়েছে। আমি বিস্মিত হয়ে বললাম, তুমি আমাকে মামা ডাকছো কেন কুদ্দুস? আমাকে না সবসময় ভাই ডাকতে? কিছু মনে করবে না ভাইজান, ভুল হয়ে গেছে। টাকার অভাবে মাথা ঠিক নেই। কি বলতে কি যে বলি, সে সময় 11 টাকা শর্ট পড়লো। আর একটা কথা কুদ্দুস, তুমি না মারা গেছো, তাহলে কথা বলছো কি করে? স্বপ্নের এই পর্যায়ে আমার ঘুম ভেঙে গেল। দেখি মাথার কাছে বাবা দাঁড়িয়ে আছেন, আমার গা ঝাঁকাচ্ছে। বাবা বললেন, তোর একটু নবীনগর যাওয়া লাগে। কুদ্দুসের বউ ছেলে মেয়ে আছে, এদের শেষ দেখা দেখানো দরকার। আমি ক্ষীণস্বরে বললাম, এখন নবীনগর যাব? হ্যাঁ। তুই একা যাবি না, তোর সঙ্গে ভোলাবাবুও যাবে। ভাগ্য ভালো, হঠাৎ এসে উপস্থিত হয়েছে। নিজে থেকেই সঙ্গে যেতে রাজি হলো। যাব কিভাবে? বিছানায় শুয়ে শুয়ে কথা বলছিস কেন? এটা আবার কোন দেশি ভদ্রতা? আর ঘুমটাই বা তোর এলো কিভাবে? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, বাড়িতে ডেড বডি, আর এই সময়? আমি বাবার সঙ্গে একতলায় নেমে এলাম। কুমিল্লায় যাওয়ার ব্যবস্থা করতে হয়েছে। বেশ ভালো ব্যবস্থা। কুদ্দুসের ভাই এসেছে, তার বগুড়া যাওয়া হয়নি। আরিচা ঘাটে গন্ডগোল হওয়ায় ফিরে এসেছে। ফিরে এসে ভাইয়ের মৃত্যুর খবর শুনে কোথা থেকে যেন একটা ট্রাক জোগাড় করা হয়েছে। ডেড বডি ট্রাকে তোলা হয়েছে। ভোলাবাবুও ডেড বডির সঙ্গে ট্রাকের পেছনে বসে আছেন। আমাকে হাত ইশারা করে ডাকলেন, কাছে যেতে বললেন, ড্রাইভারের সঙ্গে বসে কি করবেন? পেছনে চলে আসেন, হাওয়া খেতে খেতে যাব, সিনারিও দেখব। আমি পিছু দিয়ে উঠলাম। ট্রাক ছাড়লো সন্ধ্যার আগে আগে। ভোলাবাবু বললেন, পেছনে ওঠার একটাই অসুবিধা, সিগারেট খেয়ে আরাম পাওয়া যায় না। আমি কিছু বললাম না। ভোলাবাবু বললেন, কিছু চিন্তা করছেন নাকি ভাইজান? জি না। মানুষ কখন কোথায় থাকবে বলা মুশকিল। আমি এই বাড়িতে এসেছিলাম কি জন্য জানেন? বড় সাহেবের কাছে টাকা ধার করতে, একটা লুঙ্গি কিনবো। 11টা টাকা শর্ট পড়ে গেল। ভাবলাম বড় সাহেবের কাছ থেকে নিয়ে আসি। এসে দেখি এই ব্যাপার। কত টাকা শর্ট পড়েছে বললেন? ভাইজান, 11 টাকা। আমি অবাক হয়ে সন্ন্যাসীর দিকে তাকিয়ে রইলাম। 11 টাকার কথা বলছি কেন? স্বপ্নেও আমি কি ঠিক এই দৃশ্য দেখিনি? স্বপ্নেও তো কুদ্দুস এরকম ফতুয়ার মতো একটা পোশাক পরে এসেছিল। এসে বলল, ভাইজান, 11টা টাকা শর্ট পড়ে গেছে। ব্যাপারটা কি সম্পূর্ণ কাকতালীয়? আর কিছুই কি এর মধ্যে নেই? ভাইজান, কি ভাবেন? কিছু ভাবি না। ভাবনের কিছু নাই। এই মানুষটা মরে আপনাদের খুব সুবিধা করিয়া দিয়ে গেল। এখন দেখবেন আর কোনো চিন্তা নাই। আপনার কথা বুঝতে পারছি না। এখন মিলমিশ হয়ে যাবে। কুমিল্লার কাজ শেষ করে ঢাকা যখন ফিরবেন দেখবেন সব ঠান্ডা। আপনার ছোট চাচি ফিরে আসছেন, তার অসুখও আর নাই। মাঝখান থেকে এই বেচারা শেষ। এগুলো কি আপনার ভবিষ্যৎবাণী? যে ভবিষ্যৎবাণী ঠিক হয়? যে হয়। ভাইজানের সঙ্গে কি সিগারেট আছে? আছে। আমি সিগারেট বের করে দিলাম। ভোলাবাবু সিগারেট ধরাতে ধরাতে বলেন, মানুষ যখন বলে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা তখন খুব মজা লাগে ভাইজান। মনে মনে হাসি আর বলি,
তুমি কি করবা? তোমার কি করার কোনো ক্ষমতা আছে? ফালাফালি কইরা তো লাভ নাই। কি কন ভাইজান? তা তো ঠিকই। একটা শ্যামা সঙ্গীত শুনবেন ভাইজান? না থাক। আচ্ছা থাক। থাক বলেও গুনগুন করে ভোলাবাবু কি যেন গাইতে লাগলেন। আমার ঘুম পেতে লাগলো। কুদ্দুসের বাড়ি পৌঁছালাম গভীর রাতে, আধো ঘুম এবং আধো জাগরণে। আকাশে চাঁদ, জ্যোৎস্না ঢাকা গ্রাম, অদ্ভুত মায়াময় পরিবেশ। একজন বুড়ো মানুষ লণ্ঠন হাতে বের হয়ে এলেন এবং অবাক হয়ে বললেন, আপনারা কারা বাবা সকল? এই ছিল আমার পড়া 'ত্রয়োদশতম গল্পের দ্বিতীয় পর্ব। মন্ত্রসপ্তকের তৃতীয় এবং শেষ পর্ব আমি আগামীকাল আপলোড দিয়ে দিব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প পড়বেন, গল্প শুনবেন, গল্পের সাথে থাকবেন।